বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিম মাহমুদ সজীব, বিবিএ টিচিং হোম কর্তৃক পরিচালিত বিবিএ অ্যাকাউন্টিং সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় বিবিএ অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ এবং বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগের পাঠ্য বিষয় প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের ক্যাপিটাল বাজেটিং টেকনিক, মূলধন বাজেটিং কৌশল এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর সি পার্টে একটি এবং পার্ট বিতে একটি করে অঙ্ক, টোটাল 14 মার্কসের অঙ্ক থাকে। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। ক্যাপিটাল বাজেটিং টেকনিক, মূলধন বাজেটিং কৌশল। এই অধ্যায়ের অঙ্কগুলো পুরোটাই সূত্র নির্ভর অঙ্ক, তাই সূত্রগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং আয়ত্ত করতে হবে। চলো আমরা এই অধ্যায়ে প্রয়োজনীয় সূত্রগুলিগুলো জেনে নিই। 1 নম্বর প্রথম যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, পিবিপি এর পূর্ণরূপ হচ্ছে পেব্যাক পিরিয়ড। আমি সবগুলোর পূর্ণরূপ এখানে লিখে দিয়েছি। পিবিপি পেব্যাক পিরিয়ড ইকুয়াল এনসিও ভাগ হচ্ছে এনসিবি। এখানে আমরা পূর্ণরূপ দেখতে পাচ্ছি। পিবিপি অর্থাৎ হচ্ছে পে ব্যাক পিরিয়ড, অর্থাৎ কোনো প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ পুনরায় ফেরত আসতে যতটুকু সময় লাগে ওই সময়টা নির্ণয় করতে হয় পেব্যাক পিরিয়ডের এই সূত্রের মাধ্যমে। তাহলে পিবিপি এর পূর্ণরূপ হচ্ছে পে ব্যাক পিরিয়ড এবং এনসিওর পূর্ণরূপ হচ্ছে নিট ক্যাশ আউটলে, অথবা এটাকে ইনভেস্টমেন্ট বলা হয়, অর্থাৎ প্রকল্পে বিনিয়োগকৃত অর্থের পরিমাণকে এনসিও দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে এনসিবির পূর্ণরূপ হচ্ছে নিট ক্যাশ বেনিফিটস ফর ইচ পিরিয়ড, অর্থাৎ এক বছরে যে পরিমাণ অর্থ ক্যাশ ফ্লো হয় বা আয় হয় তার পরিমাণকে বলা হয় এনসিবি বা নিট ক্যাশ বেনিফিটস। সূত্র নম্বর 2, এটিও পেব্যাক পিরিয়ড। এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ হচ্ছে ডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পেব্যাক পিরিয়ডের সূত্র এখানে দুইটা। আমরা 1 নম্বর একটা সূত্র লিখছি, আবার দ্বিতীয়ত সূত্র লিখছি। কখন কোন সূত্রটি আমরা ব্যবহার করব, এটা কিভাবে বুঝব? যদি কোনো প্রকল্পের বিনিয়োগকৃত অর্থ হতে প্রত্যেক বছর নগদ প্রবাহ, অর্থাৎ প্রত্যেক বছরের আয়ের পরিমাণ যদি একই সমান হয়, তাহলে আমরা 1 নম্বর সূত্র ব্যবহার করব। আর যদি আয়ের পরিমাণ আলাদা আলাদা হয় তখন আমরা দ্বিতীয় সূত্র ব্যবহার করব। ধরে নিলাম একটা প্রকল্পের মেয়াদকাল হচ্ছে 5 বছর এবং 5 বছরে প্রত্যেক বছর এই প্রকল্প থেকে আমাদের আয় হয় 20,000 টাকা, অর্থাৎ প্রত্যেক বছরই 20,000 টাকা আয়। এই ক্ষেত্রে আমাদেরকে এই প্রথম সূত্র ব্যবহার করতে হবে। এবার আসো দ্বিতীয় সূত্র। এখানে আমরা ধরে নিলাম ইয়ার হচ্ছে আমাদের 5টা, যেখানে প্রথম বছর 10,000, পরের বছর 20,000, এর পরের বছর 40, তারপর হচ্ছে 60,000, তারপরের বছর 30,000। টোটাল 5 বছরে 5 ধরনের আয় হয়েছে, অর্থাৎ কোনো টাকার সাথে কোনো টাকা মিল নেই। এই ক্ষেত্রে আমাদেরকে সূত্র 2 ব্যবহার করতে হবে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে ধরে নিলাম 4টি বছর একই পরিমাণ আয় হয়েছে, অর্থাৎ প্রত্যেক বছরই আয় হয়েছে 20,000 টাকা, কিন্তু প্রথম একটি বছর আয় হয়েছে আমাদের 10,000 টাকা, তাহলেও কিন্তু সূত্র 2 নাম্বারটাই ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ইয়ারে এক যদি হয় আয় তাহলে হচ্ছে প্রথম সূত্র, আর কোনো একটা ইয়ারেও যদি আলাদা আয় হয়, অর্থাৎ প্রত্যেক ইয়ারে যদি সেম আয় না হয়, সেক্ষেত্রে সূত্র 2 ব্যবহার করতে হবে। এবার আসো পূর্ণরূপগুলো জেনে নেই। পিবিপির পূর্ণরূপ আমরা আগে জেনেছি পেব্যাক পিরিয়ড। এবার হচ্ছে এই সূত্রের ক্ষেত্রে এ দ্বারা বোঝায় দ্য ইয়ার ইন হুইচ দ্য কিউমুলেটিভ ক্যাশ ফ্লো ইজ নিয়ার টু দ্য নিট ক্যাশ আউটলে। নিট ক্যাশ আউটলে অর্থাৎ বিনিয়োগের কাছাকাছি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো যেটা, ওই ইয়ারটাকে বলা হয় এ বছর। এরপর হচ্ছে সিতে হচ্ছে দ্য কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আপ টু দ্য ইয়ার এ, অর্থাৎ এ যে বছর হবে ওই বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, অর্থাৎ সিএফএটি, এই ঘরটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। ডির পূর্ণরূপ হচ্ছে ক্যাশ ফ্লো অফ দ্য ফলোয়িং ইয়ার অফ দ্য ইয়ার এ,
অর্থাৎ এই এ যে বছর হবে তার পরবর্তী বছর, ফলোইং বলতে বোঝায় পরের বছর, পরের বছরের ক্যাশ ফ্লো অর্থাৎ সিএফএটি ওইটাকে বলা হয় ডি। এগুলো আমরা যখন অঙ্ক করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। 3 নম্বর সূত্র হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, ARR, এবং বাংলায় বলে গড় মুনাফার হার। সূত্রটি হচ্ছে A.EAT অর্থাৎ অ্যাভারেজ ইএটি ভাগ হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট গুণন হচ্ছে 100। যে সূত্রের শেষে দেখবা 100 দিয়ে গুণন দেওয়া আছে ওইটার অ্যান্সারে কিন্তু আমাদের পার্সেন্ট দিতে হবে। এবার হোয়ারটা জেনে নেই। ARR এর পূর্ণরূপ হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন। অ্যাভারেজ ইএটি এর পূর্ণরূপ হচ্ছে অ্যাভারেজ আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ ইএটির পূর্ণরূপ হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স ধরার পরের ইনকাম বা আয়। আমাদের 4 নম্বর সূত্র হচ্ছে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগের ওপরে রিটার্ন বা আয়ের হার কত। সূত্রটি হচ্ছে অ্যাভারেজ ইএটি ভাগ হচ্ছে অরিজিনাল ইনভেস্টমেন্ট গুণন 100। অ্যাভারেজ ইএটি অর্থাৎ হচ্ছে অ্যাভারেজ আর্নিং আফটার ট্যাক্স ভাগ হচ্ছে অরিজিনাল ইনভেস্টমেন্ট অর্থাৎ প্রকৃত বিনিয়োগ গুণন হচ্ছে 100। এখানেও কিন্তু অ্যান্সারে আমাদের পার্সেন্ট চিহ্ন দিতে হবে। 5 নম্বর সূত্র হচ্ছে এনপিভি অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি সূত্রটি হচ্ছে টোটাল পিভি অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও নিট ক্যাশ আউটলে বা বিনিয়োগকে বিয়োগ করতে হবে। আমরা হোয়ারে পূর্ণরূপগুলো লিখে দিয়েছি। এনপিভি অর্থাৎ হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ নিট বর্তমান মূল্য, এবং টোটাল পিভি হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। আর এনসিওর পূর্ণরূপ আমরা আগে জেনে নিয়েছি, নিট ক্যাশ আউটলে। সূত্র নম্বর 6, পিআই এর পূর্ণরূপ হচ্ছে প্রফিটাবিলিটি ইন্ডেক্স। সূত্রটি হচ্ছে উপরে টোটাল পিভি অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু ভাগ হচ্ছে এনসিও নিট ক্যাশ আউটলে বা বিনিয়োগ গুণন হচ্ছে 100। এরপরে সূত্র হচ্ছে 7 নাম্বার এনপিআই অর্থাৎ নিট প্রফিটাবিলিটি ইন্ডেক্স। সূত্রটি হচ্ছে এনপিভি অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালু ভাগ হচ্ছে এনসিও গুণন 100। 8 নম্বর সূত্র হচ্ছে পিবিআর, পে ব্যাক রেট। এর আগে আমরা শিখেছিলাম পে ব্যাক পিরিয়ড, কিন্তু এটা হচ্ছে পে ব্যাক রেট। পে ব্যাক রেট বের করার সূত্র হচ্ছে অ্যাভারেজ সিএফএটি অর্থাৎ অ্যাভারেজ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ভাগ হচ্ছে এনসিও গুণন হচ্ছে 100। আমরা হোয়ারে লিখে দিয়েছি পে ব্যাক রেট পিবিআর, এবং অ্যাভারেজ সিএফএটি এর পূর্ণরূপ হচ্ছে অ্যাভারেজ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আমাদের আজকের ক্লাসে সর্বশেষ সূত্র IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ অভ্যন্তরীণ আয়ের হার। সূত্রটি হচ্ছে A প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এর পূর্ণরূপগুলো আমরা হোয়ারে একটু দেখে নেই। IRR হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এতে বোঝায় লোয়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ এই অঙ্কগুলো করতে গেলে আমাদের দুইটা ডিসকাউন্ট ফ্যাক্টর বা ডিসকাউন্ট রেট লাগে। একটি হবে পজিটিভ রেট এবং আরেকটি হবে নেগেটিভ। আর এই পজিটিভ এবং নেগেটিভ পিভি বের করার জন্য দুইটা ডিসকাউন্ট ফ্যাক্টর লাগে। একটি থাকে ছোট ডিসকাউন্ট ফ্যাক্টর অর্থাৎ লো ডিসকাউন্ট, আরেকটি হচ্ছে হাই ডিসকাউন্ট। এখানে এ দ্বারা বোঝায় লোয়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ দুইটা ডিসকাউন্ট রেটের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা এখানে হবে। ধরে নিলাম 10%, এটা হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, তাহলে এর মান হবে আমাদের 10। বি এর পূর্ণরূপ হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ সেটা অবশ্যই 10-এর চাইতে বেশি হবে। ধরে নিলাম 20%, তাহলে 10-এর চাইতে এটা বেশি 20%, তাই এটাকে বলা হয় বি হায়ার ডিসকাউন্ট রেট, আর এ তো হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট। সির পূর্ণরূপ এখানে বোঝাচ্ছে পিভি অফ লোয়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ লোয়ার ডিসকাউন্ট রেট এই 10% দ্বারা যে পিভির মানটা আসবে ওই পিভির মান থেকে এনসিও অর্থাৎ বিনিয়োগটাকে মাইনাস করতে হবে। এবার আসো ডিতে হচ্ছে পিভি অফ হায়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ এই হায়ার ডিসকাউন্ট রেট 20%-এর যে পিভি আসবে সেই টোটাল পিভি থেকে এনসিও বা বিনিয়োগকে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে IRR। আমরা যখন অঙ্ক করব এটা আমরা আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবো। এখন আসো কিছু অ্যাডিশনাল পূর্ণরূপ, যেমন CFBT। আমরা অঙ্ক করলে CFBT পাবো। CFBTর পূর্ণরূপ হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স ধরার আগের ইনকামকে CFBT বলা হয়। এরপর হচ্ছে EBT।
ইবিটির পূর্ণরূপ হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স ধরার আগের ইনকাম। আর এখানে যদি ইএটি থাকে তাহলে বোঝাবে আর্নিং আফটার ট্যাক্স। এরপর রয়েছে ডিএফ, ডিএফতে বোঝাচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর। আজকের ক্লাস আমরা শুধু সূত্র নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাস থেকে এই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয় সেই টেকনিকগুলো আমরা শিখে নেব। আশা করি আজকের ক্লাসটা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং সূত্রগুলো মুখস্থ করে ফেলবে। পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক নিয়ে এক্সারসাইজ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।